ওয়েলকাম ফ্রেন্ড, সবাইকে ওয়েলকাম, সবাইকে স্বাগতম নতুন ভাবে। এবং যারা ক্লাস 12 এর থার্ড সেমিস্টারে ফাইনাল পরীক্ষা দিচ্ছ তোমাদেরকে ভীষণভাবে ওয়েলকাম, কারণ তোমাদের জন্যই আজকে আমার আসা। তো আমার কাছে আছে একটি প্রশ্ন বিচিত্র একটি সেট, কতগুলো প্রশ্ন গুচ্ছের একটি সেট। এখান থেকে আজ আমি তোমাদের কিছু সাজেশন দেবো, যেগুলো উত্তর আমি আগে থেকে রেডি করে রেখেছি। জানি তোমরা আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আগামীকালকে পরীক্ষা দেবে, ধরে তোমাদের এই মুহূর্তে সমস্ত প্রস্তুতি শেষ। তবে আজকের যে ভিডিওটি হচ্ছে সেটা কিন্তু একদম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে নিই। যারা তো পড়াশোনা করে নিয়েছো তাদের জন্য তো ভীষণভাবে গুরুত্বপূর্ণ হবেই। এবং সবার জন্য বলবো, আজকের এই ভিডিওটি দেখলে তোমাদের অনেকটা প্রশ্নের উত্তর কিন্তু করা হয়ে যাবে, এবং আশা করি কালকে এর মধ্যে কমনও পেয়ে যেতে পারো। সো আজকের ভিডিও তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টার যারা দেবে তাদের জন্য। ওকে, আর কথা না বাড়িয়ে আমি তোমাদের জন্য শুরু করলাম। দেখো প্রশ্নগুচ্ছগুলো কি আছে এবং উত্তরগুলো কি হবে। ওকে, চলো আমরা শুরু করি। প্রথম প্রশ্ন বলছে, দেখো, মহাদেশ সমূহের বিচ্ছিন্নকরণের ধারণা সর্বপ্রথম কে ব্যক্ত করেন? এই যে বিচ্ছিন্নকরণ কথাটা হচ্ছে, যেটা আমরা বলছি কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, সেটা সর্বপ্রথম যে ব্যাখ্যা দিয়েছিলেন সেটা কিন্তু স্নাইডার। এরপরে কিন্তু ওয়েগনার পরে দিয়েছিল, প্রথমে ব্যাখ্যাটা দিয়েছিল কিন্তু ব্যক্ত করেছিল স্নাইডার। ওকে, সঠিক উত্তর হবে স্নাইডার। পরের প্রশ্ন দেখো, মহিষোপনের গড় গভীরতা। সব প্রশ্ন আমি দিইনি, যেটুকু বাছাই করা প্রশ্ন আমি তোমাদের নিয়ে এসেছি সেটুকু বাছাই করা প্রশ্ন তোমরা একবার দেখে নাও। কি বলছে দেখো, মহিষোপনের গড় গভীরতা। গভীরতা ফ্যাদমে মাপা হয়, সমুদ্র বা সাগরের যে গভীরতা সেটা কিন্তু ফ্যাদমে মাপা হয়। তো এখানে মহিষোপনের গড় গভীরতা হবে 100 ফ্যাদম। যদি 100 ফ্যাদম থেকে থাকে তাহলে 100 ফ্যাদম। যদি মনে করো এটা কিলোমিটারে দেয় তাহলে অবশ্যই 200 কিলোমিটার তোমরা করে, প্রায় 200 কিলোমিটার। একদম যদি 200 কিলোমিটার না, সেটা 180 কিছুটা বেশি। সো প্রায় 200 কিলোমিটার কিন্তু হবে যদি কিলোমিটার বলা হয়। তবে যদি ফ্যাদমে বলা হয় তাহলে অবশ্যই 100 কিলোমিটার তোমরা 100 ফ্যাদম তোমরা কিন্তু করবে। ওকে, পরের প্রশ্ন দেখো, গাছ থেকে অর্কিড, অর্কিড থেকে কীট, এই যে উদাহরণটি কোন খাদ্য শৃঙ্খলের জন্য প্রযোজ্য? তাহলে এখানে কতগুলো অপশন ছিল। গাছ থেকে দেখো অর্কিড, অর্কিড থেকে কীটই যাচ্ছে, তার মানে এটা হচ্ছে পরজীবী খাদ্য শৃঙ্খল হবে তোমাদের সঠিক উত্তর। চলে আসি পরের প্রশ্ন দেখো, বাস্তু সংস্থান বিদ্যা বা ইকোলজি কথাটি প্রথম যিনি ব্যবহার করে, তাহলে ইকোলজি কথাটি ব্যবহার করেছিলেন কিন্তু আর্নেস্ট হেগেল। এই যে ট্রান্সলেট দেখছো, ট্রান্সলেট কিন্তু ইকোলজি কথাটা ইউজ করেনি, সে কিন্তু করেছিল বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম, বাট ইকোলজি হচ্ছে আর্নেস্ট হেগেল। ওকে, চলো পরের প্রশ্নটা আমরা দেখব। কি বলছে দেখো, ঝাড়খণ্ডের কোন অধিবাসী স্থায়ীভাবে বসবাসের জন্য ফিলাডেলফিয়া গমন করলে তা কোন ধরনের পরিব্রাজনের অন্তর্গত হবে? দেখো, ঝাড়খণ্ড থেকে অন্য একটা দেশ অর্থাৎ ফিলাডেলফিয়া যাচ্ছে, তার মানে এটাকে আমরা বলবো এমিগ্রেশন, যেটা ই দিয়ে শুরু হবে। ওকে, এটাকে বলবো আমরা এমিগ্রেশন। পরের প্রশ্ন দেখো, 2001 থেকে 11 খ্রিস্টাব্দে ভারতের বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল? এটা অনেকে ভুল করে আসে, এখানে কিন্তু বার্ষিক কথাটা বলে দিয়েছে। এবং তোমাদেরকে কিন্তু যে সেন্সাস 1 থেকে 11 সালের যে সেন্সাস, সেটা 10 বছরে বেড়েছিল কত? 17.6%। কিন্তু সেটা বার্ষিক হিসাব দিচ্ছে, অর্থাৎ 1 বছরে। তাহলে এই হিসাবে হবে 1.76% কিন্তু জনসংখ্যা বৃদ্ধির হার ছিল। সেটা যদি পুরোটাই এখানে বার্ষিক কথা উল্লেখ যদি না করে দিত তাহলে অবশ্যই জনসংখ্যা বৃদ্ধি হতো 17.6, কিন্তু এখানে সঠিক উত্তর হবে বার্ষিক বলে দেওয়ার জন্য 1.76%। ওকে, চলো। এবং বলবো তোমরা ভিডিওটি দেখছো, অবশ্যই ভিডিওটি কোয়ালিটি একটু বাড়িয়ে নেবে। কোয়ালিটি বাড়িয়ে নিলে তোমার স্বচ্ছ দেখাবে, পরিষ্কার দেখাবে লেখাগুলো। ওকে, কোয়ালিটি একটু বাড়িয়ে নাও তোমরা। ওকে, চলো। বলছে দেখো, মেশাবনি তামার খনিটি যে রাজ্যে অবস্থিত? মেশাবনি তামার খনিটি কোন রাজ্যে অবস্থিত? এটা হবে সঠিক উত্তর হবে ঝাড়খণ্ড। তবে মেশাবি বলে একটা জায়গা পাওয়া যায়, সেটা কিন্তু আমাদের ভারতে নয়, সেটা কিন্তু আমেরিকা, আর সেটা লোহা খনির জন্য কিন্তু বিখ্যাত। যেখানে মেশাবনি দিয়েছে এটা হবে আমাদের ঝাড়খণ্ড। ওকে, নেক্সট চলে আসছে দেখো, WTO গঠিত হয় কবে? এই WTO পুরো নাম কি? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যার সদর দপ্তর হচ্ছে জেনেভা। তো এখানে সঠিক উত্তর হবে সাল বলেছে কবে গঠিত, সেটা হচ্ছে 1995 খ্রিস্টাব্দে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখবো। কি বলছে দেখো, চুনা পাথরের গুহায় গঠিত ড্যাশ হলো নিম্ন অভিমুখী ভূমিরূপ। তাহলে চুনা পাথর যে ভূমিরূপ গঠিত হয় তার মধ্যে নিচে ঝুলতে ঝুলতে যেসব ভূমিরূপ গুলো সঞ্চয়ের ফলে গঠিত হয় সেটা কিন্তু স্ট্যালাকটাইট, কিন্তু যেটা নিচ থেকে উপরে উঠবে সেটা কিন্তু হয়ে যাবে স্ট্যালাগমাইট। আর হেলিকটাইট কোনটা? যেটা তীর্যভাবে গড়ে ওঠে সেটা কিন্তু হেলিকটাইট। তো ভুল করবে না, নিম্ন অভিমুখী বললে স্ট্যালাকটাইট হবে, আর ঊর্ধ্ব অভিমুখী বললে হবে স্ট্যালাগমাইট। চলে আসি পরের প্রশ্ন। দেখো, দেখো জীবভরের পিরামিড সব থেকে কম জীবভর দেখা যায় কোন খাদকে? জীবভরের পিরামিড, পিরামিড তিন প্রকার হয়। জীবভরের পিরামিড হয়, শক্তি পিরামিড হয়, আরেকটা হয় তোমাদের আরেকটা রয়েছে। তো এখানে জীবভরের পিরামিড যেটা রয়েছে সেটা কিন্তু সর্বাধিক যে কোন খাদকের এটা বলেছে সেটা হবে বিয়োজক। ওকে, নেক্সট চলে আসে দেখো পরের প্রশ্ন।
সমুদ্রের গভীরে নোনা জলের বাস্তুতন্ত্রকে ড্যাশ বাস্তুতন্ত্র বলে। তাহলে সমুদ্রের গভীর নোনা জল সেটা হবে বেন্থিক। সমুদ্র জলের যদি বলা হয় তো উপরে যেটা ভাসমান তারা যা স্বাধীনভাবে বিচরণ করে সেটা কিন্তু পিলেজিক, এবং মহীসোপানের কাছে মানে সমুদ্র উপকূলে যারা কাছে থাকে তাদেরকে বলা হয় নেরিটিক। তাহলে সমুদ্র গভীর বলেছে এবং সেটা নিচের দিকে সেটা হবে বেন্থিক। ওকে, চলো নেক্সট প্রশ্নে চলে যাই। দেখো, ভারতের রাঁচি ও ধানবাদে জনসংখ্যা বেশি হওয়ার কারণ কি? এখানে অনেকগুলো প্রশ্ন ছিল। খনিজ সম্পদের প্রাচুর্য, কলকাতার নিকটবর্তী অবস্থান, জলপথ পরিবহনের সুবিধা, গঙ্গা অববাহিকার সান্নিধ্য। তো এখানে জলপথ পরিবহন সুবিধা একদম হবে না। ঝাড়খণ্ড যেটা বিখ্যাত রাঁচি আর ধানবাদ, এই যে মালভূমি এলাকা, ছোট্টাপুর মালভূমি এলাকা, সেটা কিন্তু সর্বাধিক খনিজ সম্পদের জন্যই কিন্তু বিখ্যাত। তাই এখানে জনসংখ্যা বেশি হওয়ার একমাত্র কারণ হচ্ছে খনিজ সম্পদের প্রাচুর্য। ভারতের শহরাঞ্চলগুলিতে জনবসতি ক্রমে বৃদ্ধি পাচ্ছে, এই বিষয়টির পরিপ্রেক্ষিতে নিচের কোন বিষয়টি ঠিক? জনবসতি ক্রমে বৃদ্ধি পাচ্ছে তার কারণ কি? বাসস্থান ও কর্মসংস্থান লোপ পাচ্ছে বলে শহরাঞ্চলগুলোতে সব চলে আসছে এবং বহুতল অট্টালিকা নির্মাণ করছে। সঠিক উত্তর হবে বাসস্থান ও কর্মসংস্থান লোপ পাচ্ছে। পরের প্রশ্ন দেখো কি আছে, বৃষ্টির জল সংরক্ষণে ভারতে কোন রাজ্য অগ্রগণী? বৃষ্টির জল সংরক্ষণে সেটা অবশ্যই যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম হবে, সবসময় হয়তো বৃষ্টিপাত পাওয়া যাবে না, তো এখানে সঠিক উত্তর হবে তামিলনাড়ু। ওকে, চলো নেক্সট প্রশ্ন, বিশ্বের গভীরতম গুহাটি হলো গুহা। তাহলে এখানে কোনটা দেখো, হলো গুহা দেওয়া আছে, মিসমাই গুহা দেওয়া আছে, কার্লসবার্গ গুহা দেওয়া আছে, সঠিক উত্তর হবে গুফার বার্জার। ওকে, নেক্সট, এটা চুনাপাথরে গঠিত একটি গুহা। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, পর্বতের ঢালে শুষ্ক দ্রব্যাদির খুব দ্রুত অবনমনকে, শুষ্ক দ্রব্যাদি খুব দ্রুত অবনমন যেটা হবে সেটা অবশ্যই হবে ধস। হালকা হালকা যেটা ধীর প্রবাহ ঘটে সেটা কিন্তু হয় বিসর্পণ। ওকে, নেক্সট দেখো, নিচে চিত্রটিতে নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টির এক্স ওয়াই চিহ্নিত সীমান্ত উল্লেখ করো। ভালো করে ছবিটি খেয়াল করো তোমরা। এখানে এখানে দেখো একটা ঘূর্ণবাদের ছবি দেওয়া হয়েছে। এখানে দেখো উষ্ণ বায়ু হালকা বলে উপরে উঠে যাচ্ছে এবং শীতল বায়ু প্রাচীরে ধাক্কা মারছে, সেখান থেকে শীতল বায়ু ভারী বলে নিচের দিকে নেমে এসে একটা সীমান্ত গঠন করেছে। তাহলে এক্স সীমান্ত আর ওয়াই সীমান্তের নাম কি? তাহলে যেখানে এক্স সীমান্ত উষ্ণ বায়ু উপরে যাচ্ছে সেটা উষ্ণ সীমান্ত হবে, আর ওয়াইটা হবে শীতল সীমান্ত। সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট দেখো, যে সকল প্রাণীরা উদ্ভিদ ও অন্যান্য জীবজন্তুকে খাদ্য রূপে গ্রহণ করে তারা কে? যে সকল প্রাণীরা উদ্ভিদ ও অন্যান্য জীবজন্তুকে খাদ্য রূপে গ্রহণ করে তারা হলো পরভোজী। তারা নিজেরা খাদ্য তৈরি করতে পারে না, তার মানে তাদেরকে আমরা বলবো পরভোজী। ওকে, এবার প্রশ্ন হতেই পারে যে উদ্ভিদ খাচ্ছে, যে সকল প্রাণীরা অন্যান্য জীবজন্তুকে খাচ্ছে, জীবজন্তু তৃণভোজী খেতে পারবে না, তৃণভোজী তো ঘাস লতাপাতা এসব খেয়ে বেঁচে থাকে, সেখানে দাঁড়িয়ে সঠিক উত্তর হবে পরভোজী। পরের প্রশ্ন দেখো, চরম আর্দ্রতা প্রকাশের একক কি? চরম আর্দ্রতা কিসে প্রকাশ করা হয়? এটা হবে সঠিক উত্তর গ্রাম পার ঘন মিটার। চলে আসি পরবর্তী প্রশ্নটা দেখো, ড্যাশ মেঘ দ্বারা সৃষ্টি হয় ম্যাকারেল আকাশ। তাহলে এই ম্যাকার আকাশ কোন আকাশ সৃষ্টি হয়, কোন মেঘের সৃষ্টি হয়? সেটা হচ্ছে সিরো কিউমুলাস। ওকে, নেক্সট দেখো, গঙ্গা মোপটেরিস জীবাশ্ম হলো কিসের জীবাশ্ম? এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে উদ্ভিদ জীবাশ্ম। ওকে, নেক্সট দেখো, নিচের কোনটি টিএস ডায়াগ্রামের জন্য ব্যবহৃত হয়? টি মানে হচ্ছে টেম্পারেচার, এস হচ্ছে স্যালিনিটি। তো এই টিএস ডায়াগ্রামের জন্য ব্যবহৃত কোনটা হয়? ভালো করে পড়ে নাও চারটি অপশন। জলে ভর শনাক্ত করতে, সম্ভাব্য তাপমাত্রা উল্লম্ব অক্ষ দেখাতে, লবণাক্ততা অনুভূমিক অক্ষ দেখাতে। দেখো লবণাক্ত আছে, তাপমাত্রা আছে, মানে সঠিক উত্তর হবে সবগুলোই ঠিক। পরে প্রশ্ন দেখো, স্যালিনোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় কি? অবশ্যই স্যালাইন মানে হচ্ছে নোনা বা লবণাক্ততা, এখানে স্যালাইন দিয়ে শুরু হয়েছে, তারপর সঠিক উত্তর হবে সমুদ্রের লবণতা। নেক্সট, বাস্তুতন্ত্র হলো বদ্ধ প্রণালী, যান্ত্রিক পদ্ধতি, মুক্ত প্রণালী, বিক্ষিপ্ত প্রণালী। সঠিক উত্তর হবে মুক্ত প্রণালী। কোন প্রজনন হার বয়স ভেদে হিসাব করা যায় না? এটা হবে সাধারণ প্রজনন। ওকে, বয়স ভেদে কিন্তু হিসাব করা যায় না। যদি বয়স ভেদে হিসাব করা হতো সেটা কিন্তু সাধারণ প্রজনন হতো না, প্রজনন হার হতো বা বয়ক্রমিক ভেদে প্রজনন হার হতো। অনেকগুলো সংজ্ঞা আছে, সেগুলো কিন্তু অবশ্যই একবার দেখে দিতে হবে। ভারতের বয়লিঙ্গ অনুপাতের সূত্রটি কি? তাহলে এখানে বয়লিঙ্গ বয়স অনুসারে যে লিঙ্গ অনুপাত নির্ণয় করা হয় সেটা হচ্ছে নারী সংখ্যা বাই পুরুষ সংখ্যা ইনটু 1000 বা হাজার। ওকে, নেক্সট দেখো, জাতীয় রাজধানী যেমন নিউ দিল্লি, ওয়াশিংটন ডিসি, লন্ডন, ক্যানবেরা কোন শহরের অন্তর্ভুক্ত? তো এগুলো সবকটা আছে এক একটা প্রশাসনিক শহর। ওকে, সঠিক উত্তর হবে প্রশাসনিক শহর। নেক্সট পরবর্তী প্রশ্নতে চলে যাব। দেখো, সর্বশেষ আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে কতজন? তাহলে সর্বশেষ কখন হয়েছিল? 2011 সালে হয়েছিল, 21 সালে হতে পারেনি। তার অনেকগুলো কারণ আছে, যেমন প্রথম এবং প্রধান কারণ হচ্ছে করোনা। তখন করোনা চারিদিকে ছড়িয়ে পড়েছিল। 21 সালে আর জনসংখ্যা গণনা হয়নি, সো 11 সালটাকেই আমরা ধরবো এবং সেখানে দাঁড়িয়ে 382 জন ছিল জনঘনত্ব ভারতের। ওকে, 382 জন।
পরের প্রশ্নটি দেখো, পিচ্ছিল চ্যুতিতল বরাবর শিলাখণ্ডের পতনকে কি বলে? পিচ্ছিল চ্যুতিতল বরাবর শিলাখণ্ডের পতনকে বলা হয় ব্লক গ্লাইড। 4 o'clock রেন ড্যাশ প্রকার বৃষ্টিপাত উদাহরণ। 4 o'clock যেটা প্রত্যেক দিনই হয় সেটা হচ্ছে পরিচালন বৃষ্টিপাত। দেখা যায় কোথায় যদি বলা হয় তাহলে বলবা নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চলে। ওকে, পরিচালন বৃষ্টিপাত কিন্তু দেখা যায়। সমুদ্র তলদেশে ভূপ্রাকৃতিক অঞ্চলের সঠিক ক্রমটি কি? দেখো সমুদ্র তলদেশে আমরা যাব, তার মানে মহিষাপনকে কাউন্ট করছে না। যদি এখানে মহিষাপন কোনো অপশন নেই তাহলে শুরুটা কিন্তু মহিষাপনকে দিয়ে হতো, কিন্তু যেহেতু মহিষাপন নেই, সঠিক উত্তর হবে মহিডান, তারপরে একটু গভীরে গভীর সমুদ্র পাহাড়, তারপর গভীর সমুদ্র খাত, তারপর আসবে সামুদ্রিক শৈলশিরা সঠিক ক্রম। ওকে, নেক্সট প্রশ্ন আছে দেখো আমাদের, এক পুষ্টিস্তর থেকে অপর পুষ্টিস্তরের শক্তি স্থানান্তর পরিমাণ কত? দেখো কতটা শক্তি স্থানান্তরিত হচ্ছে সেটা হচ্ছে অবশ্যই 10%। যদি বলা হতো যে কতটা শক্তি নষ্ট হচ্ছে তাহলে অবশ্যই 90% কিন্তু সঠিক উত্তর হতো। মাথায় রাখবা স্থানান্তর হয় কিন্তু 10% বিজ্ঞানী লিন্ডেম্যানের সূত্র অনুসারে। ওকে, আর লিন্ডেম্যান সূত্র কখন দিয়েছিল? লিন্ডেম্যান সূত্র দিয়েছিল 1942 সালে, মাথায় রাখতে হবে। ওকে, তারপর দেখো সমুদ্র জলে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ কত? সঠিক উত্তর হবে 27.21 পার্টস পার থাউজেন্ড। সবচেয়ে বেশি যদি কোনো লবণ থাকে সমুদ্রে সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, তার পরিমাণ হচ্ছে 27.21 পার্টস পার থাউজেন্ড। ওকে, চলো আমি তোমাদের বেশি কোশ্চেন দেবো না, কিন্তু যেগুলো দেবো খুব গুরুত্বপূর্ণ, অতএব তোমাকে কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখে নিতে হবে ভিডিওটি। কি বলছে পরের প্রশ্ন দেখে নাও, ঘনীভবনের ফলে ভূপৃষ্ঠের তৃণ বা গাছের পাতার উপর জলবিন্দু জমা হলে তাকে কি বলে? অবশ্যই সকলের জানা, সঠিক উত্তর হবে সিসি। নারী সন্তান জন্মদানের ক্ষমতাকে কি বলে? এটা হবে প্রজনন বা ফার্টিলিটি রেট। মাথায় রাখবে ইংরেজিতে হবে ফার্টিলিটি রেট। যারা ইংরেজি, যারা জিওগ্রাফি নিয়ে পড়ছে তারা অবশ্যই ইংরেজি চ্যানেলগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। দেখো আন্তঃপ্রব্রজন ও বহিঃপ্রব্রজনের পার্থক্য কি বলে? এটাকে অবশ্যই বলে নিট পরিব্রাজন, মাথায় রাখতে হবে। নেক্সট দেখো, গ্রামীণ জনবসতিতে যেখানে বাড়িগুলির রাস্তা রেল লাইনের পাশে, নদী বা খালের পাড়ে গড়ে ওঠে সেখানে ড্যাশ প্যাটার্নের জনবসতি দেখা যায়। অবশ্যই দেখো রাস্তা বলেছে, রেল লাইন পাশে কিরকম হবে? সেটা অবশ্যই রৈখিক আকারে জনবসতি হবে। মহাপৌরপুঞ্জের উদাহরণ মেগালোপলিস, মহাপৌরপুঞ্জের উদাহরণ কোনটি? দেখো টোকিও, ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, প্রত্যেকটা শহরে কিন্তু এখানে মহাপৌরপুঞ্জ, সঠিক উত্তর হবে সবকটি। তোমাদের নেক্সট প্রশ্ন দেখো, শস্য সমন্বয় পদ্ধতির উদ্ভাবক কে? শস্য সমন্বয় পদ্ধতির উদ্ভাবক হলেন জেসি উইভার। ওকে, মাথায় রাখতে হবে জেসি উইভার। জেসি দেওয়া নেই, শুধু উইভার দেওয়া আছে। কোসাম্বা, দাহেজ, লুরেজ হলো ড্যাশ শক্তি উৎপাদক অঞ্চল, হলো প্রত্যেকটাই কিন্তু পেট্রোলিয়াম উৎপাদক অঞ্চল। ভারতের বৃহত্তম কয়লা খনি কোনটি? সেটা হবে সঠিক উত্তর হবে তালচের। বৃহত্তম হচ্ছে তালচের কয়লা খনি। নেক্সট দেখো, ভারতের 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের নারী ও পুরুষের অনুপাত কত ছিল? তো সামগ্রিক দিক থেকে বিচার করলে 940:1000। মাথায় রাখতে হবে বাঁ দিকে থেকে নারীর সংখ্যা, ডান দিকে থাকে কিন্তু বাঁ দিকে নারীর সংখ্যা, ডান দিকে হচ্ছে পুরুষের সংখ্যা। সঠিক উত্তর হবে 940:1000, অর্থাৎ প্রতি 1000 জন পুরুষের 940 জন কিন্তু নারী, সেটা 2011 সেন্সাস অনুসারে। ভারতের ড্যাশ পরিবহন মাধ্যমে অগ্রগতি দূত বলা হয়? সেটা অবশ্যই ভারতের পরিবহন মাধ্যমে অগ্রগতি দূত হচ্ছে অবশ্যই রেলপথ, এবং রেলপথকে বলা হয় উন্নয়নের জীবনরেখা। এটা মাথায় রাখতে হবে, উন্নয়নের জীবনরেখা বলা হয় এই রেলপথকেই। নেক্সট, পার্বত্য ঢালে খাতের মধ্য দিয়ে মাটি জলের সঙ্গে মিশে দ্রুত নেমে আসাকে বলে? এটাকে হবে কর্দম প্রবাহ। ওকে, কর্দম প্রবাহ হচ্ছে তোমার যে কটা পুঞ্জিত ক্ষয় রয়েছে, ম্যাস মুভমেন্ট রয়েছে, প্রত্যেকটার মধ্যে সবচেয়ে দ্রুত প্রবাহ হচ্ছে এই কর্দম প্রবাহ। ইংল্যান্ডে অ্যাম্পিথিয়েটারের মতো আকৃতি বিশিষ্ট ভূমিরূপকে কি নামে অভিহিত করা হয়? সঠিক উত্তর হচ্ছে করি। হাতল চেয়ার ওয়ালা ডেক চেয়ারের মতো দেখতে হয়, সেটা হচ্ছে করি। রেডিও লারিয়ান সিন্ধু কর্দ সঞ্চয়ে কোন সামুদ্রিক অঞ্চল হয়? রেডিও লারিয়ান সিন্ধু কর্দ সঞ্চয়ে কোন সামুদ্রিক অঞ্চল হয়? সঠিক উত্তর হবে উষ্ণ ক্রান্তীয় গভীর সমুদ্রে। ওকে, আটলান্টিকের গভীরতম সমুদ্র খাত কোনটি? আটলান্টিক দেখো এখানে শূন্য দেওয়া হয়েছে, মারিয়ানা দেওয়া আছে, ব্লেক দেওয়া হয়েছে, রোমান্স দেওয়া আছে। এগুলোর মধ্যে কোনোটাই কিন্তু অপশনে ঠিক নেই। শূন্য হচ্ছে ভারত মহাসাগরের গভীরতম খাত, মারিয়ানা হচ্ছে প্রশান্ত মহাসাগর, কিন্তু আটলান্টিক বলা হলে এটা হবে, মাথায় রেখো, নোট করে নাও, পুয়ের্তো রিকো খাত। কি বললাম? পুয়ের্তো রিকো খাত। তবে এখানে আটলান্টিকের গভীরতম খাত, এখানে রোমান্স দেওয়া রয়েছে, রোমান্স কিন্তু আটলান্টিকের একটি খাত। যদিও অপশনে কিছু না থাকে, পুয়ের্তো রিকো না থাকে, তাহলে অবশ্যই তোমার রোমান্সটাকে ঠিক করে আসবে। ওকে, চলো নেক্সট দেখো, 10% সূত্রের আবিষ্কর্তা কে? একটু আগেই বললাম, সেটা হচ্ছে রেমন্ড লিন্ডেম্যান হচ্ছে 10% সূত্রের আবিষ্কর্তা। জীবমণ্ডলকে কি বলা হয়? বায়োস্ফিয়ার, ইকোস্ফিয়ার, এ ও বি উভয় কোনটা নয়, সঠিক উত্তর এ ও বি উভয় হবে। ইকোস্ফিয়ারও বলা হয় এবং বায়োস্ফিয়ারও বলা হয়। অতি নিবিড় জনঘনত্বপূর্ণ অঞ্চল কোনটি? পশ্চিম ইউরোপ ছিল, পশ্চিম এশিয়া ছিল, আফ্রিকার দক্ষিণাংশ, উত্তর ইউরোপ ছিল, সঠিক উত্তর হবে পশ্চিম ইউরোপ।
তবে এশিয়া কেউ মেরে আসবে না, এশিয়া বলেছে এখানে পশ্চিম। যদি এটা দক্ষিণ দেওয়া হতো তাহলে কিন্তু সর্বোচ্চ জনঘনত্ব দেখা যেত, যেহেতু দক্ষিণে সে অপশন নেই তাই সঠিক উত্তর হবে পশ্চিম ইউরোপ। ওকে, নেই থাকো জনসংখ্যা বৃদ্ধির একটি নিয়ন্ত্রক কি? তাহলে জনসংখ্যা বৃদ্ধির নিয়ন্ত্রক হবে অবশ্যই মৃত্যু হার কম বেশি হলে জনসংখ্যারও কিন্তু কম বেশি হতে পারে। আবার দেখো না, শুধু মৃত্যু হার বলে হবে না, জনসংখ্যা জন্ম হারের জন্য কিন্তু জনসংখ্যা কম বৃদ্ধি হয়, পরিবারের জন্য কিন্তু কম বৃদ্ধি হয়। সঠিক উত্তর হবে সবগুলোই ঠিক। এখানে সঠিক উত্তর হবে সবগুলো ঠিক। এখানে শুধুমাত্র এককভাবে মৃত্যু হার কিন্তু হবে না, জন্মহার, মৃত্যু হার, পরিবারের জন্য তিনটেই কিন্তু সঠিক হবে। ওকে, নেক্সট দেখো ব্রেন ড্রেন কথাটি যেরূপ দেশের ক্ষেত্রে প্রযোজ্য। দেখো ব্রেন ড্রেন, ব্রেন ড্রেন মানে ভালো মেধাসম্পন্ন যেসব ছেলেমেয়েরা ভালো এডুকেশন পাওয়ার জন্য বিদেশে গমন করে, সেগুলো যে দেশ থেকে চলে যাচ্ছে সেখান থেকে ড্রেন হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, এই জন্য এটা হচ্ছে উন্নয়নশীল দেশের পক্ষে সম্ভব ব্রেন ড্রেন। কিন্তু যদি সেটা উন্নত দেশে হতো তাহলে কিন্তু এটা ব্রেন গেইন হয়ে যেত। এটা ব্রেন ড্রেন কথাটা কিন্তু উন্নয়নশীল দেশের জন্য প্রযোজ্য, কারণ এখান থেকে মেধা সম্পন্ন ছেলেমেয়েরা অন্য দেশে ভালো এডুকেশনের জন্য চলে যায়। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, নগরের কেন্দ্রে প্রশাসনিক অর্থনৈতিক কার্যাবলী সাধিত হয়, যা নগর জীবনের প্রাণ কেন্দ্র। এখানে যে বিষয়ে বলা যায় তা হলো কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চল, সিবিডি, সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট। ওকে, নেক্সট জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি কখন হয়? যখন দেখবা জন্মহার মৃত্যু হারের থেকে কম হয়ে যাচ্ছে তখন হবে একমাত্র ঋণাত্মক বৃদ্ধি। গ্রামীণ বসতি অতি ক্ষুদ্র বা বিচ্ছিন্ন ভাবে গড়ে উঠলে তাকে বলা হয় হামলেট। ওকে, মাথায় রাখতে হবে হ্যামলেট বা হামলেট। প্রাচীন নগরী যা ধ্বংসস্তূপ মাটি খুঁড়ে পাওয়া যায় তাকে বলা হয় নেক্রোপলিস। বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার কারণ কি? দেখো কুসংস্কার অবশ্যই, পুনর্বাসন তো অবশ্যই, দারিদ্র্য তো বটেই, তাহলে সবগুলো হবে সঠিক উত্তর। দেখো পশ্চিমবঙ্গ বিহার অতি জনঘনত্বের কারণ কি? কারণ এখানে কৃষি ও শিল্পে যথেষ্ট উন্নতি দেখা দিয়েছে, তাই পশ্চিমবঙ্গ বিহারে কিন্তু অতি জনঘনত্ব রয়েছে। আবার দেখো পরের প্রশ্ন, পেরিয়ার নদীর উপর সৃষ্ট জলাধারের নাম কি? পেরিয়ার নদীর উপর সৃষ্ট জলাধারটি হচ্ছে ইদুক্কি জলপ্রপাত বা ইদুক্কুও বলা হয়। এটি কোথায় রয়েছে? এটা সম্ভবত কেরালায় রয়েছে। একই জমিতে একসঙ্গে দুই বা ততোধিক শস্য চাষের পদ্ধতিকে কি বলে? সেটা হবে আন্তঃকৃষি। মাথায় রাখবা শস্যাবর্তন কিন্তু নয়, শস্য মধ্যে একই জমিতে একসঙ্গে চাষ করা হয় না। একটা বছরে কোন একটা ফসল তোলার পরে আবার নতুন একটা ফসল, সেটা তোলার পরে আবার একটা নতুন ফসল তোলা হলে মানে একের পর এক শস্য চাষ করা, সেটা শস্যাবর্তন হয়। কিন্তু একসঙ্গে যখন একই জমিতে চাষ করা হবে সেটা হবে আন্তঃকৃষি। ভারতের প্রধান বাণিজ্যিক ফসলটি ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলের অন্তর্গত, জলবায়ুর অন্তর্গত। এর বৃদ্ধিতে 200টি তুহিনমুক্ত দিন এবং সামুদ্রিক লবণাক্ত বায়ু প্রয়োজন। এখানে কোন ফসল উৎপাদনের কথা বলা হয়েছে? সঠিক উত্তর হবে কার্পাস। কার্পাস একমাত্র রেগুর মাটিতে হয়, সেটা কোথায় পাওয়া যায়? সেটা উপকূল অঞ্চলে কয়াল গুলোতে কিন্তু পাওয়া যায়। সঠিক উত্তর হবে কার্পাস। দেখো ভারতমালা প্রকল্প কখন গৃহীত হয়? সঠিক উত্তর 2015 খ্রিস্টাব্দে ভারতমালা প্রকল্প গঠন করা বা গৃহীত হয়েছিল। অবশ্যই প্রশ্ন দেখার পর যদি ভালো লাগে অবশ্যই আমি বলবো শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে এবং লাইক কমেন্ট করে জানিয়ে দাও। ওকে, পরের প্রশ্ন দেখো, ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন কে? সেটা হবে আর্নেস্ট হেকেল। ট্রান্সলেট যেটা করেছে সেটা হচ্ছে ইকোসিস্টেম। বলছে কোন দক্ষিণ এশিয়ার একটি ঘনবসতিপূর্ণ দেশ? কোনটি দক্ষিণ এশিয়া ঘনবসতিপূর্ণ? দক্ষিণ এশিয়া বলেছে, তাহলে এখানে ভিয়েতনাম, জার্মানি, ফিলিপাইন্স দিয়েছে এবং শ্রীলঙ্কা দিয়েছে, তাহলে শ্রীলঙ্কা হবে সঠিক উত্তর। যদি এখানে ভারত দিত তাহলে কিন্তু দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঘনবসতিপূর্ণ দেশ হতো কিন্তু ভারত, অতএব অপশন অনুযায়ী হবে শ্রীলঙ্কা। কোন দেশের জনসংখ্যায় মানুষ জমি অনুপাতের ধারণা কেমন? সেটা ধারণা কিভাবে? সেটা কোয়ালিটি না কোয়ান্টিটি দিক থেকে? সেটা হবে অবশ্যই গুণগত। ওকে, মানুষ জমি অনুপাত গুণগত ধারণা একটি। পরের প্রশ্ন দেখো, কোন দেশে পার্বত্য ও মালভূমি অঞ্চলের তুলনায় সমভূমি অঞ্চলে জনসংখ্যার আধিক্য লক্ষ্য করা যায়? এক্ষেত্রে যে নিয়ন্ত্রকটি সর্বাধিক দায়ী সেটা হচ্ছে ভূপ্রকৃতি। কারণ সমভূমি মালভূমি যে মানে এলাকায় পাহাড় পার্বত্য এলাকার তুলনায় সমভূমিতে কি হয়? জনসংখ্যা অধিক দেখা যায়। তার কারণ হচ্ছে সময়তে অনেক ধরনের নদী প্রবাহিত হয়, সেখান থেকে চাষ করা অনেক সুবিধা, সেই জন্য সঠিক উত্তর হবে ভূপ্রকৃতি। মানুষ জমির আদর্শ অনুপাতকে কি বলা হয়? অবশ্যই সঠিক উত্তর হবে কাম্য জনসংখ্যা। উচ্চ প্রযুক্তি ও শিল্প নির্ভর নগরকে কি বলা হয়? সঠিক উত্তর হবে টেকনোপলিস। 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা কয়টি? 11 অনুযায়ী, এখন তো অনেক বেড়ে গেছে, 11 অনুযায়ী হবে 53টি। ওকে, এখন মনে হয় সেখানে দাঁড়িয়ে 67 ক্রস করে গেছে, সেটা দেখতে হবে। তবে 11 সাল অনুযায়ী 53, তবে এখন বর্তমানে 57টি হবে সঠিক উত্তর। সিবিডি এর সঠিক রূপটি কোনটি? সেটা হবে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট, সিবিডি। নেক্সট দেখো, ভারতের সর্বাধিক নারী পুরুষ অনুপাত কোথায় রয়েছে? সঠিক উত্তর হবে কেরালা। সর্বাধিক সবচেয়ে বেশি নারী পুরুষ কত রয়েছে? 1085, মানে 1000 পুরুষ প্রতি
1085 জন রয়েছে নারী। ওকে, তাহলে সর্বাধিক কোথায় কেরালা। যদি সর্বনিম্ন বলা হতো, এটা সর্বনিম্ন বলা হতো তাহলে কিন্তু হতো হরিয়ানা। এটাও কিন্তু নোট করে নাও, সর্বনিম্ন কিন্তু হরিয়ানা হবে, সর্বাধিক হবে কেরালা। ওকে, নেক্সট দেখো, ড্যাশ ভারতের দীর্ঘতম খাল। সঠিক উত্তর হবে ইন্দিরা গান্ধী খাল হবে ভারতের সবচেয়ে দীর্ঘতম খাল। পরের প্রশ্ন দেখো, সোনালী চতুর্ভুজের অন্তর্ভুক্ত সড়ক পথের মোট দৈর্ঘ্য কত। সোনালী চতুর্ভুজ কি? কলকাতার সঙ্গে দিল্লি, দিল্লির সঙ্গে মুম্বাই, মুম্বাইয়ের সঙ্গে চেন্নাই, চেন্নাইয়ের সঙ্গে কলকাতা, এই যে চার সাইডকে যুক্ত, চারটি মহানগরকে যুক্ত করে যে মানে সড়ক পথ চালু করা হয়েছে সেটা হচ্ছে সোনালী চতুর্ভুজ। আর তার দৈর্ঘ্য মোট দৈর্ঘ্য হচ্ছে 5846 কিলোমিটার। পরের প্রশ্ন দেখো, দুটি ক্লিন্টের মধ্যবর্তী গর্তকে কি বলে। দুটি ক্লিন্টের মধ্যবর্তী গর্তকে বলা হয় গ্রাইট। কোন যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়। সঠিক উত্তর হবে হাইগ্রোমিটার। চলো পরের প্রশ্ন দেখে নাও, ভারত ও এডেন উপসাগরের মধ্যে অবস্থিত কোনটি। সঠিক উত্তর হবে আরব বেসিন। আমি বলবো বারবার করে, এই ভিডিওটি আজকের রাতে বারবার করে তোমরা রিভিশন করো, তাহলে তোদের মনে কিন্তু থেকে যাবে বারবার। দরকার হলে তুমি স্ক্রিনশট নিয়ে নাও, বারবার কিন্তু মুখস্থ করতে থাকো, রিভিশন দেখো, অবশ্যই কিন্তু এগুলোর মধ্যে থাকতে পারে। ওকে, চলো দেখো পরের প্রশ্ন, একটি পিলেজিক মৎস্যের উদাহরণ দাও। পিলেজিক মৎস্য এখানে রয়েছে অপশন হেরিং, তাই হেরিং সঠিক উত্তর। তাছাড়াও আরো অনেক আছে, হেরিং আছে, স্যামন আছে, পিলচার্ড আছে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। বলছি দেখো, বিয়োজক স্তর থেকে ধাপে ধাপে খাদ্য স্তরের শক্তির প্রভাবকে বলে। বিয়োজক থেকে যখন শুরু হবে সেটা হবে ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল। দেখো, জনঘনত্বের এককে কি দ্বারা প্রকাশ করা হয়। সঠিক উত্তর হবে প্রতি বর্গ কিলোমিটার জনসংখ্যা দ্বারা, অর্থাৎ জন বাই প্রতি বর্গ কিলোমিটার। পরের প্রশ্ন আমরা চলে যাবো, দেখো নেক্সট, একটি রেখার অনুক্রমে গড়ে ওঠে ড্যাশ বসতি। রেখার অনুক্রমে কি হবে? দণ্ডাকৃতি বসতি গড়ে ওঠে। বসতিগুলি আকৃতিহীনতা প্রাপ্ত হয়। গৃহগুলি পরস্পর থেকে যথেষ্ট ব্যবধানে অবস্থান করে। জনবসতির আর্থসামাজিক বন্ধন সুদৃঢ় হয় না। এখানে কোন ধরনের বসতি কথা বলেছে? সেটা কথা হবে বিক্ষিপ্ত বসতি। কোনারবেশন শব্দটি প্রথম কে ব্যবহার করেন? কোনারবেশন। সঠিক উত্তর হবে প্যাট্রিক গেডেস। ওকে, প্যাট্রিক গেডেস। নেক্সট দেখো, ভারতের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি। সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে। তবে যদি বলা হয় যে ভারতে কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি, তাহলে সেটা কিন্তু অবশ্যই বিহার হবে। পরের প্রশ্নে দেখো, ইউ আকৃতির হিমবাহ উপত্যকা কি বলা হয়? সেটাকে হিমদ্রোণী বলা হয়। দেখো, গুহায় দ্রবীভূত চুন আড়াআড়ি বা তির্যকভাবে বৃদ্ধি পেলে দেখো, একটু আগে বললাম হেলিকটাইট, সেটা যদি নিচ উপর থেকে নিচের দিকে বাড়তে থাকে তাহলে হবে স্ট্যালাকটাইট, যদি নিচ থেকে উপরের দিকে বাড়তে থাকে তাহলে হবে স্ট্যালাগমাইট। ওকে, আর পিলারটা কখন হয়? যখন স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইট বাড়তে বাড়তে এবং কমতে কমতে যখন একসঙ্গে মিশে যাবে তখন তাকেই বলা হয় পিলার বা স্তম্ভ। মেঘের উচ্চতা বোঝাবার জন্য কোন শব্দটি ব্যবহার করা হয়? সেটা হবে অল্টো। অল্টো হচ্ছে মেঘের উচ্চতা বোঝাতে ব্যবহার করা হয়। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখো, বলা হচ্ছে মেলানেশিয়া কথার অর্থ কি? সঠিক উত্তর হবে মেলানেশিয়া কথার অর্থ হচ্ছে কৃষ্ণদ্বীপ। ওকে, কালো দ্বীপ বা কৃষ্ণদ্বীপ। সমুদ্র যে লবণতার ক্রম হ্রাসমান অনুযায়ী সাজাও। ক্রম হ্রাস মানে কি? বড় থেকে ছোট, অর্থাৎ বেশি থেকে কম। সবচেয়ে বেশি যেটি দেখা যায় সেটা কিন্তু হবে ভ্যান হ্রদ। ওকে, এখানে কিন্তু অপশনে 3 ফার্স্টে মরুসাগর আছে, মরুসাগর কিন্তু নয়। প্রথমে যদি বলা হয় তাহলে প্রথমে আসবে ভালো করে মন দিয়ে শুননা, প্রথমে আসবে ভ্যান হ্রদ, তারপর আসবে মরুসাগর, তারপর আসবে কৃষ্ণ সাগর, তারপর আসবে কাশ্মীর সাগর। অর্থাৎ সঠিক উত্তর হবে দেখো এখানে ভ্যান হ্রদ 1, তারপর মরুসাগর 3, তারপর কৃষ্ণ সাগর 2, তারপর আসবে কাশ্মীর সাগর। ভালো করে মাথায় ঢুকে নাও। সবচেয়ে বেশি লবণতা হচ্ছে ভ্যান হ্রদে, সেটা কত আছে? 330 পার্টস পার থাউজেন্ড। কিন্তু মরুসাগরে কত আছে? মরুসাগরে আছে 237 পার্টস পার থাউজেন্ড। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, চলো নেক্সট দেখো, দুটি বাস্তুতন্ত্রের মধ্যবর্তী পরিবর্তনশীল অঞ্চলকে কি বলা হয়? সঠিক উত্তর হবে ইকোটন। এখানে মাত্র তোমাদের জন্য 100টার কিছু বেশি কোশ্চেন আছে। দেখো, তোমাদের কোশ্চেন আসবে 35টা, তোমাদের 35টা অ্যান্সার দিতে হবে। সেখানে মাত্র আমি 100 কিছুটা বেশি 5-10 এরকম কিছু আমি কোশ্চেন রেখেছি, কোশ্চেনগুলো দেখে যাও, কাজে দেবে। দেখো, ভারতে 1 কোটি বা তার বেশি জনসংখ্যা বিশিষ্ট মহানগরকে কি বলে? সঠিক উত্তর হবে মেগা সিটি। গ্রামীণ প্রশাসনিক স্তর আয়তন অনুসারে ক্রম হ্রাসমান হারে সাজাও। কি বলেছে? মৌজা, ব্লক, মহকুমা, জেলা। ক্রম কি বলেছে? ক্রম হ্রাসমান, সবচেয়ে বড় থেকে ছোট সাজাতে হবে। এক আসবে কি? ক্রম হ্রাসমান, তাহলে প্রথমে আসবে মৌজা, তারপর আসছে কি 2 নম্বরে আসছে ব্লক, তারপর আসছে 3 নম্বরে মহকুমা, তারপর জেলা। এটা সরি, ক্রম হ্রাসমান হবে না, ক্রম বৃদ্ধিমান হবে। হ্যাঁ, এটা ক্রম বৃদ্ধিমান হবে। বৃদ্ধিমান হলে কি হবে? প্রথমে সবচেয়ে ছোট একক হচ্ছে মৌজা, তারপর আসবে ব্লক, ব্লকের বড় হচ্ছে মহকুমা, তারপর মহকুমা বড় হচ্ছে জেলা। চলো নেক্সট আমরা ঢুকে যাই। প্রধান রাস্তার সঙ্গে অপ্রধান রাস্তা মিলিত হয়ে কি করে ওঠে? সেটা হচ্ছে বৃক্ষরোপী বসতি। ভারতের সবচেয়ে কম নারী পুরুষের অনুপাত রয়েছে কোথায়? যে একটু আগে বললাম হরিয়ানা। সবচেয়ে বেশি রয়েছে কেরালাতে, সবচেয়ে কম রয়েছে হরিয়ানাতে।
পরের প্রশ্ন দেখো, ভারতে ড্যাশ জাতীয় লোহ আকরিক সর্বাধিক সঞ্চিত রয়েছে, সেটা হচ্ছে হেমাটাইট। হেমাটাইট কয়লা হচ্ছে ভারতে সবচেয়ে বেশি পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন দেখো, ড্যাশ ভারতের বৃহত্তম কয়লা খনি অঞ্চল, সেটা সর্ববৃহৎ যদি বলা হয় তাহলে হবে ঝরিয়া। ওকে, পরের প্রশ্ন দেখো, বৃহত্তম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুধ উৎপাদক দেশ কোনটি? সবচেয়ে প্রথম আছে ভারত, তারপরে ইউরোপিয়ান ইউনিয়ন, তারপর হবে অস্ট্রেলিয়া। নেক্সট দেখো, পরবর্তী প্রশ্ন আছে, সোনালী চতুর্ভুজ প্রকল্পের দীর্ঘতম করিডোর কোনটি? তাহলে দীর্ঘতম করিডোর হচ্ছে কলকাতা থেকে চেন্নাই যেটা রাস্তা, সেটা হচ্ছে সবচেয়ে বড় সোনালী চতুর্ভুজ প্রকল্পের দীর্ঘতম করিডোর হচ্ছে কলকাতা থেকে চেন্নাই। ধুবড়ী থেকে সাদিয়া পর্যন্ত জলপথের নাম কি? সেটা হবে NW2, ন্যাশনাল ওয়াটারওয়েজ 2। ওকে, ধুবড়ী থেকে সাদিয়া। পরবর্তী প্রশ্ন, একটি দেশ যখন অন্যান্য বহু দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করে তখন তাকে কি বলে? সঠিক উত্তর হবে বহুমুখী বাণিজ্য। পরবর্তী প্রশ্নগুলো আমরা দেখে নেবো, চলো দেখে নেই। ড্যাশ হলো ড্যাশ হিমবাহ হলো ভারতের দীর্ঘতম হিমবাহ, সেটা হচ্ছে সিয়াচেন দীর্ঘতম। আর যদি দ্বিতীয় দীর্ঘতম বলা হয় সেটা হবে ফ্রেডচেঙ্কো। নেক্সট প্রশ্ন, ভৌমজলের কার্যের ফলে চুনাপাথর যুক্ত ভূমির উপর আদর্শ ভাস্কর্য সৃষ্টি হয়। কার্স্ট অঞ্চলে বাসস্থান সম্পর্কিত সঠিক বিকল্প কোনটি? সঠিক উত্তর হবে কার্বনেশন। মুখ্য আবহবিকার প্রক্রিয়া হিসেবে কাজ করে, কার্বনেশনের জন্য কিন্তু বিভিন্ন রকম ভূমিরূপগুলো গঠিত হয়। অগ্নুদ্গম কালের ম্যাগমার সঙ্গে ভূপৃষ্ঠ নির্গত উত্তপ্ত খনিজ মিশ্রিত জল যেটি, সেটা কিন্তু অবশ্যই ম্যাগমাটিক জল। ওকে, পরের প্রশ্ন দেখো, ড্যাশ 4 o'clock রেন নামে পরিচিত, একটু আগে আলোচনা করলাম, সেটা হচ্ছে পরিচলন বৃষ্টিপাত। আর যদি বলা হয় ভারতে বেশিরভাগ কোন বৃষ্টিপাত দেখা যায়, অবশ্যই শৈলক্ষে বৃষ্টিপাত কিন্তু ভারতে সবচেয়ে বেশি দেখা যায়। সেটা কার কারণে? সেটা মৌসুমী বায়ুর কারণে। চলো একটা ম্যাচিং আমরা করে নেবো। দেখো, মেঘের সাংকেতিক নাম শিশি। এই শিশি কোন মেঘের নাম? শিশি হচ্ছে তোমাদের সিরো কিউমুলাস বলা হয় শিশি, সি দিয়ে সিরো, সি দিয়ে কিউমুলাস। দেখো, মেঘের সাংকেতিক নাম NS। তাহলে NS কি হবে বলতো? NS হবে কি নিম্বো স্ট্যাটাস, N দিয়ে নিম্বো, S দিয়ে স্ট্যাটাস। পরে দেখো এস কি দিয়ে হবে? এস হবে অল্টো স্ট্যাটাস, এবং দেখো মেঘের সাংকেতিক নাম সি হচ্ছে, এটা হবে কিউমুলাস। সঠিক উত্তর হবে A2, B1, C3, D4। চলো পরের প্রশ্ন, যে নির্দিষ্ট তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাকে কি বলে? অবশ্যই হবে শিশিরাঙ্ক। পরের প্রশ্ন, ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে দক্ষিণে কি অবস্থা? সেটা হচ্ছে সুন্দাকাদ। আর সুন্দাকাদ হচ্ছে ভারত মহাসাগরের সর্ববৃহৎ খাদ, সর্বগভীরতম খাদ। পরের প্রশ্ন দেখো, বিষয়গুলিকে ক্রমান্বয়ে সাজাতে হবে। কি বলেছে? পুকুরে বাস্তুতন্ত্র। এবার কি বলেছে অপশনগুলো দেখো, উদ্ভিদ প্লাঙ্কটন, কাঁকড়া, প্রাণী প্লাঙ্কটন, কচ্ছপ। তাহলে প্রথমে কি আসবে? বাস্তুতন্ত্র প্রথমে আসবে আমাদের উদ্ভিদ প্লাঙ্কটন। এদেরকে খাবে কি? এদেরকে খাবে প্রাণী প্লাঙ্কটন। প্রাণী প্লাঙ্কটনকে খাবে কি? কাঁকড়া। আর কাঁকড়া খাবে কে? এই যে কচ্ছপ। এটা হচ্ছে সঠিক ক্রম। 1, 3, 2, 4। বাস্তুতন্ত্রে উদ্ভিদ ও প্রাণী সম্প্রদায়ের বিকাশ সর্বোচ্চ সীমায় গেলে তাকে কি বলে? সেটাকে বলে ক্লাইম্যাক্স কমিউনিটি। ইকো শব্দটি গ্রিক শব্দ ড্যাশ থেকে এসেছে, ইকো এসছে গ্রিক শব্দ ওইকস থেকে। জনসংখ্যা বৃদ্ধির হারের সূত্রটি কি? এটা মাথায় রাখবা, নির্দিষ্ট বছরে জন্মহার বিয়োগ ওই নির্দিষ্ট বছরে মৃত্যু হারকে বলা হয় জনসংখ্যা বৃদ্ধির হার। নির্দিষ্ট বছরে জন্মহার বিয়োগ ওই নির্দিষ্ট বছরে মৃত্যু হার। আর মাত্র কয়েকটি কোশ্চেন তোমাদের সামনে আমি আলোচনা করব, দেখে নাও। বলছে, বাস্তু ত্যাগ ও অভিবাসনকে মিলিতভাবে কি বলা হয়? সঠিক উত্তর হবে প্রব্রজন বা পরিব্রাজন। ভারতের সর্বাপেক্ষা ছোট প্রশাসনিক ইউনিট কোনটি? সঠিক উত্তর হবে মৌজা। ইস্তমা মিলাবো, দেখো, কল্পবিজ্ঞান নগরী কাকে বলা হয়? কল্পবিজ্ঞান নগরী বলা হয় ইকুমোনোপলিস। ওকে, দেখো, মৃতের নগরী কাকে বলা হয়? নেক্রোপলিস। যেগুলো হরপ্পা মহেঞ্জোদারো বলছে, যেগুলো ধ্বংসস্তূপ হয়ে গেছে, সেটা হচ্ছে নেক্রোপলিস। নগরীর ঊর্ধ্বতম যে অংশটা সেটা হচ্ছে তোমার একরোপলিস, এবং হচ্ছে শিল্প নির্ভর নগরী হচ্ছে টেকনোপলিস। ওকে, নেক্সট প্রশ্ন, যখন নিচের কোনটি অর্থনৈতিক ও সাংস্কৃতিক সৃজনী কেন্দ্র? সেটা হবে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ বলা হয় টেক সিটি, হাইটেক সিটি বলা হয় হায়দ্রাবাদকে। দেখো, নেক্সট দেখো, ভারতে 10 লক্ষ বা তার অধিক জনসংখ্যা বিশিষ্ট নগরকে বলা হয় মহানগর বা মেগাপলিস, মেগা সিটি বলা হয়। 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুযায়ী প্রতি 1000 পুরুষের নারীর সংখ্যা কত ছিল? 943 জন। তো এটাকে রাউন্ড ফিগারে অনেক বইতে 940 লেখা থাকবে। যদি অপশনে 943 না দিয়ে 940, তাও কিন্তু সঠিক উত্তর হবে 940। রাউন্ড ফিগারে 40 বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি 943 জন। নিম্নলিখিত শেষ প্রকল্পগুলিকে উত্তর থেকে দক্ষিণে অবস্থান অনুসারে ক্রমান্বয়ে সাজাতে হবে। দেখো কি কি প্রকল্প রয়েছে। পেরিয়ার প্রকল্প, হীরাকুদ প্রকল্প, দামোদর উপত্যকা প্রকল্প, রামগঙ্গা প্রকল্প। সঠিক উত্তর প্রথমে আসবে রামগঙ্গা প্রকল্প, তারপর আসবে দামোদর উপত্যকা অঞ্চল, তারপর আসবে তোমাদের হীরাকুদ প্রকল্প, তারপর পেরিয়ার প্রকল্প। সঠিক উত্তর হবে 4, 3, 2, 1। হিমাচল প্রদেশের শতদ্রু নদের উপর নির্মিত ভারতের বৃহত্তম বাঁধ কি? সেটা হচ্ছে ভাকরা নাঙ্গাল বাঁধ। আমার এখান থেকে একটু ইনফরমেশন দিয়ে দিই। সবচেয়ে যদি বলা হয় যে উচ্চতম বাঁধ কি, তাহলে হবে তেহরি।
দীর্ঘতম বাঁধ কি হবে? দীর্ঘতম বাঁধ হবে হীরাকুদ। আর বৃহত্তম বলেছে এই জন্য ভাখরা নাঙ্গল বাঁধ। ড্যাশ পদ্ধতিতে সমুদ্রে জলস্তরে উষ্ণতা পার্থক্য কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা, সেটা হচ্ছে অবশ্যই ওটেক, ওশেন থার্মাল এনার্জি কনভেনশন। দেখো তো কনভার্সন, দেখো তামার একটি আকরিক হলো কি? চালকোপাইরাইট। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, হিমোগ্রাফের প্রান্তে বিভিন্ন সঞ্চয়জাত পদার্থ ধাপে ধাপে সঞ্চিত হয়ে কি সৃষ্টি হয়? সেটা হচ্ছে কেম। কাস্ট অঞ্চলের ল্যাটেরাইট মাটি কি নামে পরিচিত? সেটা হচ্ছে টেরা রোসা। স্তম্ভ দেখো, অ্যাকুইফারের নিচে অপরিবেশ্য শিলাস্তরকে বলা হয় অ্যাকুইটার্ট। সেল স্তর কোনটা বলা হয়? সেল স্তর বলা হয় অ্যাকুইক্লুডকে বলা হয়। জল শোষণ সরবরাহ অক্ষম কোনটি? সেটা হচ্ছে তোমার অ্যাকুইফারের নিচের অপরিবেশ্য শিলাস্তর হচ্ছে অ্যাকুইটার্ট, সেল স্তর বলা হয় অ্যাকুইক্লুডকে, আর জল শোষণ সরবরাহ অক্ষম হচ্ছে অ্যাকুইফিউজ, এবং ভৌমজলের ভান্ডার বলা হয় কাকে? অ্যাকুইফারকে বলা হয় ভৌমজলের ভান্ডার। A2B4C3D1। এবং এটি আমাদের লাস্ট স্লাইড। দেখো কয়েকগুলো প্রশ্ন আছে, বাস এটুকুই লাস্ট আমাদের, দেখে নাও। মহিষবানে যেখানে শেষ হয় সেখান থেকে শুরু হয় মহিঢাল। প্রশান্ত মহাসাগরের সমুদ্র তলদেশের ভূমিরূপগুলি উত্তর থেকে দক্ষিণে যদি সাজে তাহলে কি হবে? প্রথমে আসবে দেখো অ্যালুসিয়ান খাত, তারপর আসবে আমাদের হাওয়াই উচ্চভূমি, তারপর আসবে তোমাদের প্রথমে আসবে, তারপর অ্যালবার্টাস মালভূমি আসবে, তারপর আসবে কার্বাটিক খাত। অতএব 2, 4, 1, 3 সঠিক উত্তর। দক্ষিণ আফ্রিকার আটলান্টিক মহাসাগরের উপকূলে মহিষবন অঞ্চলে সব থেকে বেশি কি পাওয়া যায়? সেটা হচ্ছে হীরা। বাস্তুবিদ্যা শাখায় ভারতে আর্দ্র পর্ণমোচী অরণ্য অঞ্চলের অন্তর্গত সেগুন গাছ ও তার পরিবেশের সম্পর্কিত আলোচনা করা হয়। বাস্তুতন্ত্রের সাপেক্ষে এই ধরনের আলোচনাকে তুমি যা বলে মনে করবে সেটা অবশ্যই সিন ইকোলজি। এটি সুসংহত জালিকার খাদ্য শৃঙ্খলা বলা হয় খাদ্য জাল। নিচের কোনটি দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর খাদ্য নয়? সেটা হচ্ছে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর খাদ্য নয়, সেটা কিন্তু অবশ্যই দেখো, আমরা যদি আমি তৃণমূল এলাকায় যাই তাহলে প্রথমে কি আসবে? প্রথম যে প্রাথমিক খাদ্য হচ্ছে হরিণ। তাহলে দ্বিতীয় বা দ্বিতীয় বাঘ হতে পারে, তৃতীয় বাঘ হতে পারে, কিন্তু নয় বলেছে, তার মানে ভেবে নেবে এটা কিন্তু অবশ্যই হরিণ উত্তর হবে, বাঘ কিন্তু হবে না। কোন ধরনের, নেক্সট প্রশ্ন দেখো, কোন ধরনের ভূপ্রাকৃতিক অঞ্চলে সর্বাধিক জনসংখ্যা ঘটে? এটা অবশ্যই সমভূমি, তোমরা জানো। ভারতের 4টি সর্বাধিক জনবহুল রাজ্য 2011 খ্রিস্ট আদর্শ অনুযায়ী কোনটি হবে? তো এখানে তোমাদের সবচেয়ে জনবহুল রাজ্য যেটি হবে অবশ্যই উত্তরপ্রদেশ রয়েছে, বিহার রয়েছে। তার এখানে সঠিক উত্তর হবে অপশন সি, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ এবং বিহার, এই 4টি রাজ্য সর্বাধিক জনসংখ্যা সমৃদ্ধ। নাগার্জুন সাগর জলাধার কোন নদীর উপর তৈরি হয়েছে? সেটা হচ্ছে অবশ্যই কৃষ্ণা। জনসংখ্যার ঘনত্বের সূত্রটা কি? সেটা হবে মোট জনসংখ্যা বাই মোট এলাকা। তো বন্ধুরা, আজকে এতগুলো প্রশ্ন আলোচনা করলাম আজকের এই ভিডিওতে। অবশ্যই যারা শেষ পর্যন্ত ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও, এবং এগুলো আমি বলবো বারবার করে রিভিশন দিয়ে দাও আজকে রাতের মধ্যে, অবশ্যই তোমাদের কাজে দেবে। সো আজকের এইটুকুই, ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।